এই তো বিট্টু সোনা, গুড বয়। ম্যাডাম দেখেন ওই বেটা আপনার ছবি তুলতেছে। কে আপনি? উইদাউট মাই পারমিশন আমার ছবি তুলছেন কেন? পারমিশন? পারমিশন তো আছে। মানে? মানে হলো আপনার এই স্কুলটা পরিচালনা করার জন্য যে সংস্থা অর্থায়ন সহযোগিতা করছে, আই মিন ইউনিলাইফ, সেখান থেকে পারমিশন নিয়ে এসেছি। শোনো বাচ্চারা, তোমাদের এখন যা যা বলবো ঠিক তোমরা তাই তাই বলবো, আচ্ছা? কেন আমরা তাই তাই বলবো কেন? কেন আমি না তোমাদেরকে বললাম তোমাদের এক বস্তা চকলেট দিব, তোমাদের ওই চকলেট লাগবে না? ও আচ্ছা ঠিক আছে। এই ক্যামেরা অন করো। আচ্ছা তোমরা বলো যে আমাদের ম্যাডাম নিজে পড়ালেখা পারে না, অথচ আমাদের পড়ালেখা শেখাতে আসছে। আমাদের ম্যাডাম নিজেই পড়ালেখা পারে না, আবার আমাদের শিখাতে আসছে। বলো আমরা পড়ালেখা পারি তাও আমাদের অনেক মারে। আমরা পড়া পারি তাও আমাদের ম্যাডাম আমাদের অনেক মারে। বিট্টু ঋতু, এই চল চল ম্যাডাম আসে। আর আপনারা ওদেরকে মিথ্যা বলা শেখাচ্ছেন? ওরা তো অবুঝ। আজ একটা মিথ্যা শিখবে, কাল 5টা মিথ্যা বলবে। বাচ্চাদেরকে মিথ্যা বলা শেখানোটা অন্যায়। দয়া করে এই কাজটা আর করবেন না প্লিজ। কি বাবাজিরা, কি করতেছো? চাচা, অনুমতিপত্র লিখছি একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আসলে আমরা যে সংস্থা থেকে আসছি, ওখান থেকে যে পারমিশন লেটারটা দেওয়া হয়েছিল ওটা ভুলে ঢাকাতেই ফেলে আসছি। ও শুনলাম তোমরা গতকাল আইছো। জি। আমি অবশ্য গ্রামে ছিলাম না। আর ওই যে মেয়েটা দেখতে চাও, ওই মেয়েটা এই ছেলে পেলেদের ভালোবাসে অনেক দূর থেকে এসে লেখাপড়া করায়। ইন্টারভিউ নেবে, অন্য কিছু তো আর না। জি, জি। ঠিক আছে। প্রিয় সুহাসিনী, এটা কি আমার ম্যাডামের আরেক নাম? এটা কি ম্যাডাম না দেবেন? শুনছি ম্যাডাম আর আসবে না। কেন আসবে না? ম্যাডামের তো বিয়ে ঠিক হয়ে গেছে, আসলে আমি দিয়ে দেবনি। এই এই দাঁড়া, এই পিচ্ছি, আরে শোন। মা ইভা, এদিকে একটু আয় তো। ইভা, ইভা, মা এদিকে এদিকে। মা শোন, এই কাজ করতে হবে। কার্ডগুলো দেখেছিস তুই কেমন হয়েছে? দেখ তো। খুব সুন্দর রং। কি ঠিকঠাক? হুম। এত রাইতে আসা তোমার ঠিক হয় নাই। হ্যাঁ, জন্ম মৃত্যু বিয়ে এগুনি সব আল্লাহর হাতে। তোমার বিয়ে ঠিক হয়েছে, খুব খুশি হয়েছি। কিন্তু এই যে ছেলে পেলেগুলি, ওগো মন খুব খারাপ হয়েছে। তাই আজকে স্কুল ছুটি রাখছি। জানি তুমি বিয়ে করতে চাও না এই সময়, কিন্তু বিয়ে তো করাই লাগবে, বয়স হয়েছে। আর স্কুল কিভাবে চলবি এই চিন্তা করতে চাও তো? এই চিন্তা করো না, আমি চলা নেব নে, যেভাবে হোক স্কুল চলা নেব নে। ম্যাডামের তো বিয়ে হয়ে যাচ্ছে, ম্যাডাম কি মিস করবে না? হ্যাঁ ম্যাডাম, এটা আপনার জন্য। ঘুষ? এই শেষবারের মতো ঘুষ নিচ্ছি, কিন্তু আমাকে কথা দিয়েছো কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে, ফাঁকি দিবে না একদম, ওকে? ও ম্যাডাম, আরেকটা জিনিস আছে। কি? চিঠি। চিঠি তুমি লিখেছো? আমি তো এখনো বড় হয় না, আমি কি লিখতে পারি? আমি তো এখনো ছোট। এইটা দিয়েছে ওই শহরের ক্যামেরাম্যান। না না ম্যাডাম, এখন খুলেন না, চিঠি গোপনে পড়তে হয়। আচ্ছা তাই? ওরে পাকা বুড়াটা। ঠিক আছে, চিঠিটা আমি গোপনেই পড়বো। আসি। আচ্ছা। প্রিয় সুহাসিনী, তোমায় প্রথম দেখেছিলাম এক রোদ্দুর সকালে। কিছু গান প্রথম শোনাতে যেমন হৃদয়ে গেঁথে যায়, তোমাকে দেখাটাও ছিল ঠিক তেমনই। তোমার এক ঝলক হাসি যেন আমার মন খারাপের সকল ছায়া সরিয়ে দিতে পারে। তুমি হয়তো জানো না, আমি প্রতিদিন একটু একটু করে তোমার হয়ে যাচ্ছি। আর সেই কথাগুলোই আজ এই চিঠির পাতায় তোমাকে জানাচ্ছি, যেটা অনেকদিন ধরে মনে জমে থাকলেও বলার সাহস পাইনি। আর তা হলো, আমি তোমাকে ভালোবাসি। কি ব্যাপার, আমি হাসপাতালে কিভাবে এলাম? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। বাবা, বাবা, মা। ও মা, এটা তো আমার বডি, তাহলে আমি কে? কান্নাকাটি করে কোনো লাভ নেই, আপনার মেয়ে কোমায় আছে। ও, তার মানে আমি কোমায় আছি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। এই ডাক্তার সাহেব, কোমা থেকে ফিরে আসতে কেমন সময় লাগতে পারে? এটা একমাত্র উপরওয়ালাই বলতে পারবেন। 2 দিনও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে। আপনি এখানে? তাহলে আইসিইউতে?
আপনি যেভাবে অবাক হচ্ছেন আমিও ঠিক একইভাবে অবাক হচ্ছি, কিন্তু আমি আপনার থেকে 3 গুণ বেশি অবাক হচ্ছি এটা ভেবেছে আমি তো এখন কোমায় আছি। আপনি আমার আত্মাকে কিভাবে দেখছেন? এটাও কি সম্ভব? আমাদের এক মনোবিশারদ মামা কি বলতেন জানেন? কেউ যদি কাউকে হৃদয় দিয়ে ভালোবাসে তাহলে নাকি খেয়ালে বেখেয়ালে সবটা সময় সেই মানুষটাকে চোখের সামনে দেখা যায়, তার আত্মাকে দেখা যায়। এমনকি ভালোবাসা নাকি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে সেই মানুষটা দুনিয়াতে না থাকলেও তাকে চোখের সামনেই দেখা যায়। আচ্ছা, তুমি যে সারা দিন আমার সাথে বাইরে ঘুরছো, রাতে বেলা কই থাকবা? রাতে? এখন তো আমার কোনো বাধা নেই। সুস্থ থাকতে তো ইচ্ছা মতো ঘুরতে পারতাম না, এখন ইচ্ছা মতো ঘুরবো। ঠিক আছে, আমিও তোমার সাথে সারা রাত বাইরে থাকবো। আচ্ছা, একটু দেখবেন ওদিন 302 নম্বর কেবিনে যে পেশেন্টটা ছিল উনি কোথায়, একটু দেখুন না। আচ্ছা, একটা মিনিট। উনি তো 10 তারিখে কোমা থেকে বের হয়ে গিয়েছে, তারপর আমরা ওনাকে রিলিজ করে দিয়েছি। কতবার আর কতবার তুমি বিয়ে করবে? চলে আসো, চলে আসো আমার সাথে। এই 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 ছেলে, কে তুমি? কে তুমি? এখানে এসে এই সমস্ত কথাবার্তা কেন বলছো? আমি ইভার স্বামী। কি ইভা, চুপ করে আছো কেন? কেন সবার সামনে সত্যিটা স্বীকার করছো না? ইভা, বাবা, আমি ওনাকে চিনিই না। আমি শুধু ওনাকে 2 বার দেখেছি, ওনার নাম পর্যন্ত জানি না আমি। এত কিছু হয়ে গেল আর এখন তুমি কিনা বলছো তুমি আমার নামটাই জানো না? মনে করো ইভা, তুমি আমাকে বলেছিলে তুমি এমন একজনকে বিয়ে করতে চাও যে কিনা হাজারটা মানুষের ভিড়ের মাঝেও একটা সাদা গোলাপ দিয়ে সবার থেকে আলাদাভাবে তোমাকে প্রপোজ করবে। তুমি এমন একজন মানুষকে চাও যে কিনা তোমার মনের মতো করে ভালোবাসার কথাগুলো চিঠিতে লিখে জানাবে। মনে করো তুমি তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করছিলে ইভা। আমাকে আমাকে এই মাসের 10 নভেম্বর। 10ই নভেম্বর? এই ছেলে, 10ই নভেম্বর তাই তো? তুমি যে আস্ত উন্মাদ পাগল সেটা তুমি এখন প্রমাণ করলে। ওই সময় আমার মেয়ে কোথায় ছিল? কোথায় ছিল আমার মেয়ে? হাসপাতালে ছিল, কোমায় ছিল, কোমায়। হ্যাঁ, ওই অবস্থাতেই ওর সম্মতিতে আমাদের বিয়ে হয়েছিল, কাজী ছিল, সাক্ষী ছিল। এই যে ওরা, ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা ছিল। এই তোর বলছিস না কেন বল? দোস্ত, চল এখান থেকে। চলে যাব মানে? আমি ইভাকে না নিয়ে কোথাও যাব না। এই ইভা, চলে আসো প্লিজ। আরে এই ছেলে তো পুরোপুরি পাগল, ওর তো মাথায় গন্ডগোল। ও আসলো কি করে এখানে? তোমরা সবাই হা করে দাঁড়িয়ে আছো। বের করো, বের করো এখান থেকে। ইভা, তুমি জানো আমি কখনো তোমাকে দোষ দিব না ইভা। তুমি শুধু একটাবার মনে করার চেষ্টা করো। আমি তোমার অপেক্ষাতে থাকবো ইভা, আজীবন থাকবো ইভা। বারবার বলছিলাম যাইস না, এখন থোবরার ভিতরে আলপনা কাজ দিচ্ছে, এখন ভালো লাগতেছে না। আমাদের কেশবপুর যাওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল, আর এই ভুলের কারণেই আজকে এই অবস্থা।